হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউক্লিয়াস একাডেমি। আমরা আজকে নবম শ্রেণীর দেখো জীবন ও তার বৈচিত্র্য লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টার যে ফার্স্ট টপিক রয়েছে সেটা আলোচনা করব। দেখো কথা না বাড়িয়ে আমরা চলো পড়ার মধ্যে যাই, নাহলে ভিডিওটা শুধু শুধু লং হবে। তোমরা দেখো ফার্স্ট টপিক আমাদের জীবন এবং তার বৈচিত্র্য। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি জীবন, জলের অপর নাম জীবন, এর ওর নাম হয়তো জীবন, তাই তো। তো এখানে লাইফ সায়েন্সের ক্ষেত্রে জীবন কি, হোয়াট ইজ লাইফ, সেটা আমরা দেখব যে যাদের প্রাণ আছে। তো তার আগে তুমি বলো যে জীব বলতে কি বুঝি আমরা? যাদের প্রাণ আছে আর যারা উত্তেজনায় সাড়া দেয় তাদেরই তো জীব বলবো। তো জীব বলতে প্রধানত উদ্ভিদ আর প্রাণী, তাই না? জীব বলতে উদ্ভিদ এবং প্রাণীকে বোঝানো হয়। তাহলে জীবন কি? জীবন বলতে কি বোঝানো হয়? জীবন হচ্ছে কিছু বৈশিষ্ট্যের সমাহার। ঠিক আছে, কি কি বৈশিষ্ট্য? সেটা হতে পারে বৃদ্ধি, প্রজনন, বিপাক, তারপর পরিব্যক্তি, যারা চলন গমন করতে পারবে, মানে যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় আর কি, সেটাই কিন্তু সেই বস্তুটাকে আমরা জীবন বলবো। তাহলে বৃদ্ধি, প্রজনন, বিপাক, পরিব্যক্তি, হ্যাঁ, বিবর্তন বা ইভলিউশন বা অভিব্যক্তি, যাই বলো না কেন। পরিব্যক্তির অপর নাম মিউটেশন, চলো লিখে দিই এখানে, মিউটেশন। ঠিক আছে, তা ইত্যাদি, হ্যাঁ, ইত্যাদি বৈশিষ্ট্যযুক্ত প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে। তাহলে কি বলবো? বৃদ্ধি, প্রজনন, বিপাক, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্যযুক্ত প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে। প্রোটোপ্লাজমীয় বস্তু বই পাবে সংজ্ঞাটা। তো প্রোটোপ্লাজমীয় বস্তু যখন বলছি আমরা, তাহলে প্রোটোপ্লাজম বলতে কি বোঝানো হয়? ক্লাস 8-এ তোমরা ছবি এঁকেছো উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। তো আমরা এখানে যদি একটা উদ্ভিদ কোষের স্ট্রাকচার দেখি, বাইরের কি এটা কোষ প্রাচীর, এখানে আমরা নিউক্লিয়াস আঁকতাম, তাই তো, নিউক্লিওলাস, এরকম একটা রাফ স্ট্রাকচার দেখে নাও। আর এখানে থাকতো ভ্যাকুয়াল। এবার বাকি তো আরো কোষীয় অঙ্গাণু রয়েছে, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, তোমার গলগি বডি বা গলগি বস্তু। তো বাকি সব কোষীয় অঙ্গাণুগুলো কার মধ্যে রয়েছে? এখানে অর্ধতরল জেলির পদার্থ যেটা থাকে, কি থাকে? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে বাকি সব কোষীয় অঙ্গাণুগুলো কি ভাসমান অবস্থায় থাকে। তাহলে এটা হচ্ছে সাইটোপ্লাজম। আর এটা নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একত্রে বলা হচ্ছে কি? প্রোটোপ্লাজম। কোষের সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একত্রে প্রোটোপ্লাজম বলে। বোঝা গেল? তাহলে প্রোটোপ্লাজমকে আবার একজন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে কি বলে, মানে জীবনের ভৌত ভিত্তি বলে অভিহিত করেন। এটা আমাদের একটা শর্ট কোশ্চেন মনে রাখতে হবে, আমরা পরে দু একটা পেজ পরে পাবো। আমি যেহেতু প্রোটোপ্লাজমের কথা উল্লেখ করলাম, প্রোটোপ্লাজমকে লিখে দিচ্ছি স্টার মার্ক করে, এটা শর্ট কোশ্চেনের জন্য কাজে লাগবে। প্রোটোপ্লাজমকে জীবনের বা প্রাণের ভৌত ভিত্তি রূপে অভিহিত করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হাক্সলে। বিজ্ঞানী হাক্সলে, মনে রাখতে হবে এটা। এই হচ্ছে আমাদের একটা শর্ট কোশ্চেন হয়ে গেল। বোঝা গেছে? তাহলে জীবন কি, বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো তোমাকে এক এক করে কিন্তু সব একটু ডিটেলসে জানতে হবে। তার মধ্যে সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, সেটা কিন্তু বিপাক। এই বিপাক থেকে বহু প্রশ্ন আসে, প্রকারভেদ থেকে শুরু করে আমরা দেখবো পরপর। ছোট করে যদি বলি, তোমরা বইয়ে কিন্তু বৈশিষ্ট্যগুলো পাবে, একবার রিডিং দিও। বৃদ্ধি,
ছোট থেকে বড় হওয়া যে ঘটনাটা লক্ষ্য করা যায় সেটাই তো বৃদ্ধি, আমরা জানি, গ্রোথ। আর প্রজনন মানে বংশবিস্তার করা, জীবের মানে সংখ্যা বৃদ্ধি করা, সেটাই তো প্রজনন। আচ্ছা, বিপাক আসছি আমরা পরে। পরিব্যক্তি বা মিউটেশন কোনটা? পরিব্যক্তি হচ্ছে জিনের একটা হঠাৎ পরিবর্তন। কেমন সেটা? পিতামাতার বৈশিষ্ট্যগুলো যখন বংশ পরম্পরায় সন্তানদের মধ্যে সঞ্চারিত হয় তখন জিনের কিন্তু হঠাৎ পরিবর্তন ঘটে। মানে আমরা কিন্তু জানি জিন কি, ডিএনএ এর বংশগতি, ডিএনএ পড়েছ, বংশগতির ধারক ও বাহক হচ্ছে ডিএনএ। জিন কি? তখন বলা হতো ডিএনএ এর বিশেষ বিশেষ খণ্ড হলো জিন, যা পিতামাতার বৈশিষ্ট্যগুলিকে বংশ পরম্পরায় সন্তানদের মধ্যে সঞ্চারিত করে। তাহলে পিতামাতার বৈশিষ্ট্যগুলো যখন আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে, তাহলে তোমরাই বলো, তাহলে আমরা হুবহু বাবা মার মতো দেখতে হচ্ছি না কেন? তাই না? যখন সব বৈশিষ্ট্য আমরা বাবা মার কাছ থেকে পাচ্ছি, তাহলে আমরা হুবহু বাবা মার মতো দেখতে হচ্ছি না কেন? এই কারণেই যে জিনের এই যে বৈশিষ্ট্যগুলো যখন সঞ্চারিত হয় তখন কিন্তু জিনের হঠাৎ পরিবর্তন ঘটে, সেটাই হচ্ছে মিউটেশন। তাহলে ছোট করে যদি এখানে লিখে রাখতে চাই, পরিব্যক্তির কাছে এটা জিনের আকস্মিক পরিবর্তন বা হঠাৎ পরিবর্তন। মনে থাকবে তো? দেখা হলো শর্ট কোশ্চেন হলো জিনের আকস্মিক পরিবর্তনকে ড্যাশ বলা হয়, তাহলে মিউটেশন বলা হয়। এখন কথা হলো আমাদের যে হঠাৎ পরিবর্তন ঘটছে, মিউটেশন দেখা যাচ্ছে। আচ্ছা, যেমন একটা উদাহরণ সবচেয়ে তুমি ভালো মনে রাখতে পারো, যেমন প্রকরণগুলো যে ঘটে, যেমন কানের মুক্ত লতি, এই যে কানের যে লতি, এটা তো হচ্ছে মুক্ত, অনেকের ক্ষেত্রে দেখবে এটা অ্যাটাচ থাকে মানে যুক্ত, তাহলে কানের মুক্ত লতি, যুক্ত লতি, কার্লি হেয়ার, স্ট্রেট হেয়ার, এই বিভিন্ন ধরনের প্রকরণগুলো যে লক্ষ্য করা যাচ্ছে জিনের হঠাৎ পরিবর্তনের ফলে কিন্তু ঘটছে। যত জিনের পরিবর্তন ঘটবে এভাবে, তখন কিন্তু নতুন নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে জীবেদের মধ্যে, সেই ঘটনাটাই হচ্ছে অভিব্যক্তি। আমরা এটা আরেকটু উঁচু ক্লাসে পড়বো, যখন পুরো অভিযোজন চ্যাপ্টার তোমরা পড়বে ক্লাস 10-এ, তখন তুমি এটা ভালো করে আরো ডিটেলস পড়তে পারবে। এখন মনে রাখো যে বৈশিষ্ট্যগুলো জিনের, পিতামাতার বৈশিষ্ট্যগুলো বা যে কোনো মানে জিনের মিউটেশনের ফলে যখন জীবেদের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে, তখন সেই ঘটনাকে বলা হচ্ছে বিবর্তন বা ইভলিউশন বা অভিব্যক্তি। তাহলে এই গেল আমাদের জীবনের কিছু বৈশিষ্ট্য। এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বিপাক। বিপাক বলতে কি বোঝানো হয়? বিপাক বা মেটাবলিজম, যেমন আমরা কোনো খাবার খাচ্ছি, হজম হচ্ছে অর্থাৎ পরিপাক, তাহলে খাবার খেলাম, হজম হলো, যে পরিপাকের কথা বলা হচ্ছে সেটা তো হচ্ছে তোমার একটা পুষ্টি পদ্ধতির মধ্যে পড়ছে, তো এটা কিন্তু একটা বিপাকীয় পদ্ধতি। আবার তুমি উদ্ভিদের ক্ষেত্রে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হচ্ছে এক ধরনের বিপাক। আবার আমাদের দেহের যে বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে বের হয়, রেচন পদ্ধতি যেটা বলছি, সেটাও কিন্তু এক ধরনের বিপাক। অক্সিজেন নেওয়া, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়া, তাহলে প্রশ্বাস নিঃশ্বাস, এই যে ব্যাপারটা, শ্বসন প্রক্রিয়া, এটাও কিন্তু এক ধরনের বিপাক। তাহলে বিপাক দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে উপচিতি বিপাক, আর একটা অপচিতি বিপাক। উপচিতি বিপাক আর অপচিতি বিপাকের মধ্যে মনে রাখবে, এখানে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, ঠিক আছে? আর অপচিতি বিপাকের মধ্যে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়। বোঝা গেল তো? দেখো, আমি একটু তীর চিহ্ন দিয়ে দিয়ে একটু ছোট করে লিখে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, যাতে বুঝতে পারো যে কোনটার সাথে কোনটা আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে, দরকার হলে খাতায় নোট ডাউন করে নেবে, যাতে পড়ার সময় কাজে লাগে। অন্তত শর্ট আউট যে তোমরা দেখছো, এটা পড়ে পাশে তুমি বইটা খুলে রাখবে, দেখবে পড়া অটোমেটিক হবে। বাকিগুলো যেগুলো যেগুলো বলছি সেগুলো একটু রিডিং দিও।
তাহলে উপচিতি বিপাকের মধ্যে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় আর অপচিতি বিপাকের মধ্যে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়। জীবদেহের শুষ্ক ওজনটা কি? আমাদের দেহে মানে জীবদেহে টোটাল কি 60% কিন্তু প্রায় জল থাকে। জীবদেহে প্রায় 60% জল। এই জল বাদ দিয়ে বাকি যে ওজনটা পড়ে থাকে সেটাই কিন্তু জীবদেহের শুষ্ক ওজন। এটা এক কথায় বলতে গেলে তাহলে কি বলবো? জীবদেহের জল বাদে বাকি ওজনকে বলা হচ্ছে শুষ্ক ওজন। শুষ্ক ওজনটা বৃদ্ধি পাচ্ছে বলছে। দেখো এটা মনে রাখার উপায় বলতে কিছুই না। উপচিতি, উপকথাটার অর্থ কি? উপকার বলে মনে রাখবো। আর অপচিতি, মানে অপকার। এখানে হ্রাস পাচ্ছে শুষ্ক ওজন, অপকার হচ্ছে। এখানে বৃদ্ধি পাচ্ছে, উপকার হচ্ছে। এরকম ভাবে একটু মনে রাখতে পারো। তাহলে যে উদাহরণগুলো আমরা বললাম উপচিতি বিপাকের মধ্যে উদাহরণ সালোক সংশ্লেষ, কারণ খাদ্য তৈরি হচ্ছে তো, সালোক সংশ্লেষ। আর কি বললাম? একটা পুষ্টি, আমরা খাবার খাচ্ছি, হজম হচ্ছে। তাহলে এগুলো সব কিন্তু উপচিতি বিপাকের উদাহরণ। অপচিতি বিপাকের উদাহরণটা কি হবে? অপচিতি বিপাকের উদাহরণ তাহলে শ্বসন প্রক্রিয়া, যেটা বললাম শ্বসন, রেচন, এটা হচ্ছে অপচিতি বিপাক। এবার দেখো যে ম্যাক্সিমাম মানে ভুলটা যেটা হয় কোথায়? এত কিছু সবকিছু জানার পরেও স্টুডেন্টরা পরীক্ষায় যে ভুলটা করে আসে, পরীক্ষায় প্রশ্নটা এরকমটা দিয়ে দেয়, ক্যাটাবলিজম ও অ্যানাবলিজম কি, বা ক্যাটাবলিজম ও অ্যানাবলিজম এর মধ্যে পার্থক্য লেখো। জানা জিনিসটা ভুল হয়ে যাবে। ক্যাটাবলিজম আমরা পড়ে যাচ্ছি কি উপচিতি আর অপচিতি। পরীক্ষা এবার কোশ্চেনে তুমি দেখতে পাচ্ছ ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম। এবার তোমার মাথায় থাকবে আমি তো পড়ে এসেছি উপচিতি আর অপচিতি। তখন তুমি কি করবে? ক্যাটাবলিজমের জায়গায় সব উপচিতির গল্প লিখবে, আর অ্যানাবলিজমের জায়গায় সব অপচিতির গল্প লিখে আসবে, আর পরীক্ষায় ভুল হয়ে যাবে, কেটে দেবে। তো মনে রাখতে হবে এটাই উল্টো জিনিস এখানে। কেমন? ক্যাটাবলিজমটা চলে যাবে কোথায়? এটা কিন্তু অপচিতি বিপাক, আর অ্যানাবলিজমটা উপচিতি। তাহলে এখানে একটু উল্লেখ করে দিচ্ছি, ক্যাটাবলিজম যেটা আমরা বলছি সেটা অপচিতি, আর অ্যানাবলিজমটা উপচিতি। দরকার হলে তোমরা আগে অ্যানাবলিজম মনে রাখবে, তারপর ক্যাটাবলিজম ইংলিশ টার্ম এরকম বাংলায় উচ্চারণ করে দিয়ে দেবে, তখন যাতে ভুল না হয়। ঠিক আছে? তাহলে সংজ্ঞা, উদাহরণ, পার্থক্য সবটাই কিন্তু এখান থেকে করতে হবে। এরপরে যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে চলন ও গমন, আর আমাদের আরেকটা জিনিস পড়ে আছে যেটা লাইফ সাইকেল। চলো নেক্সট টপিকে যাই। তো এবার দেখো জীবনের তার বৈচিত্র্যের মধ্যে যে নেক্সট টপিক আমরা বললাম জীবনের উৎপত্তি, অর্থাৎ পৃথিবীর উৎপত্তিটা কিভাবে হয়েছে। বিগ ব্যাং থিওরি তোমরা হয়তো শুনেছো, জানো, ভূগোলেও পড়েছো কিছু জিনিস। তো বিগ ব্যাং থিওরি প্রায় 450 কোটি বছর আগে যে পৃথিবী উৎপত্তি হওয়ার ঘটনা, মানে সূর্য মহাজাগতিক যে বিস্ফোরণ ঘটে, তারপর জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডে ছিটকে চলে যায়, আস্তে আস্তে সেটা কি হয় সূর্যকে ঘুরে, সূর্যকে ঘিরেছে ঘুরতে ঘুরতে সেটা ঠান্ডা হতে থাকে আস্তে আস্তে। তো তারপর প্রথম অবস্থাতে ভারী জিনিসগুলো তখন কেন্দ্র বরাবর চলে আসে। তো এত ইতিহাস তো আমাদের ওখানে আসবে না, শুধুমাত্র একটা শর্ট কোশ্চেন তোমরা জেনে রাখতে পারো যে ঘটনাটা আছে যে এই যে মহাবিশ্বের যে উৎপত্তি, পৃথিবীর উৎপত্তি এবং ক্রমাগত প্রসারণের ব্যাখ্যা দেয় যে তত্ত্ব, এই তত্ত্বটা হচ্ছে থিওরিটাকে কি বলা হয়? বিগ ব্যাং থিওরি। এটা শর্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট না। আমাদের যেটা ইম্পর্টেন্ট হচ্ছে জীবনের যে ধাপ, জীবনের উৎপত্তির ধাপ সমূহ তোমাকে রেখাচিত্রের মাধ্যমে দেখাতে বলে, তখন আমরা এটা করব। তো এখানে জীবনের উৎপত্তির ক্ষেত্রে কিছু বিজ্ঞানীদের কথা তোমাকে মনে রাখতে হবে, অর্থাৎ কোন বিজ্ঞানী কি বলেছেন। প্রথম অবস্থাতে যে সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগের সৃষ্টি, সেটা কোন বিজ্ঞানী প্রথম বলেন। তো এখানে কিছু বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে, যেটা প্রথমেই আসবে ওপারিন। ওপারিন, তারপরে মনে রাখতে হবে হ্যালডেন, বিজ্ঞানী ওপারিন, তাই তো, আর বিজ্ঞানী হ্যালডেন, এদের কথা। বিজ্ঞানী ওপারিন প্রথম, তিনি তার যে বই অরিজিন অফ লাইফ, মনে রাখবে কি বললাম বইটার নাম? অরিজিন অফ লাইফ।
তাই তো? এই বইয়ে তিনি কিন্তু প্রথম বলেন যে সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগের সৃষ্টি। এটা আমরা এই কথাগুলোই কিন্তু মনে রাখবো। আচ্ছা, এটা এখন মুছে দিচ্ছি। সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগের সৃষ্টি লিখবে। এবার হ্যালডেনও তাই মতামত, এনার মতবাদ হচ্ছে তিনি বললেন যে হ্যাঁ ঠিক, পৃথিবীতে প্রথম সরল জৈব যৌগ জটিল জৈব যৌগের সৃষ্টি, আর প্রথম উৎপত্তিটা হয়েছিল কিন্তু গরম তোমার সমুদ্রে উত্তপ্ত যে তরল অবস্থা, তখন প্রথম অবস্থায় কি ছিল, জলটা ছিল উত্তপ্ত, সেই উত্তপ্ত জলের কিন্তু প্রথম জীবের সৃষ্টি। তো এককোষী জীব, প্রথমে এককোষী, তারপর আস্তে আস্তে কিন্তু বহুকোষী। তো গরম তরল স্যুপ এই যে কথাটা, এটাও কিন্তু হ্যালডেনের মতবাদ। বা গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ, এটা কার মানে তোমাকে বলে যে প্রবক্তাকে, তখন বলবো হ্যালডেন, কারণ তিনি প্রথম বলেন যে প্রথম জীবের সৃষ্টিটা কিন্তু সমুদ্রের উত্তপ্ত জলে। এটার জন্য আমরা এখান থেকে যে শর্ট কোশ্চেনটা করবো সেটা হচ্ছে হ্যালডেন, বিজ্ঞানী হ্যালডেন এর ক্ষেত্রে লাগবে গরম তরল স্যুপের কথা। ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আমি বলে দিচ্ছি, এগুলো বই থেকে সংজ্ঞাগুলো পাবে। হট ডাইলিউট স্যুপ কোন বিজ্ঞানী বলেন বা এর প্রবক্তাকে, তাহলে হ্যালডেন। ওপারিন এবং হ্যালডেন এই রাসায়নিক মানে যে ঘটনাগুলো পুরো আমরা বলছি সরল জৈব থেকে জটিল জৈব যৌগের সৃষ্টি, এককোষী জীব থেকে পরবর্তীতে আস্তে আস্তে বহুকোষী জীবের সৃষ্টি হয়েছে, এই জন্যই কিন্তু সরল থেকে জটিল কথাটা কিন্তু বলা হচ্ছে। ধাপগুলো দেখো, প্রথম অবস্থাতে যে জল, CH4, মিথেন, অ্যামোনিয়া, সায়ানাইড, আস্তে আস্তে অ্যামাইনো অ্যাসিড, তারপরে ধাপগুলো দেখতে পাচ্ছ নিউক্লিক অ্যাসিড, তারপর নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা পরে পড়বো ডিএনএ RNA এর গল্পগুলো, তাহলে হচ্ছে পিউরিন, পিরিমিডিন, নাইট্রোজেন ক্ষারক এগুলো, তারপর প্রোটোভাইরাস, ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর শেষে আসছে ইউক্যারিওটিক। তো ইউক্যারিওটিক যখন বলছি এটা ব্যাকটেরিয়া বলতে এটা প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক, আর ইউক্যারিওটিক থেকে শেষে তারপর উদ্ভিদ আর প্রাণী। এই হচ্ছে জীবনের উৎপত্তির ধাপের মানে উৎপত্তির ধাপসমূহ। আর 2 মার্কসের প্রশ্ন আছে যে জীবনের উৎপত্তির ধাপসমূহ রেখাচিত্রের মাধ্যমে দেখাও, তখন আমরা কিন্তু এই রেখাচিত্রটা দেব। ওপারিনের কথা তোমরা বইয়ে পাবে, হ্যালডেনের কথা পাবে। রাসায়নিক বিবর্তনবাদ বলা হয় যেটা, তখন হচ্ছে যদি বলে যে ওপারিন মানে আমাকে অপশন দিয়ে দিল, তখন কিন্তু ওপারিন ও হ্যালডেন দুটোই আসবে। এনাদের কথা অনুযায়ী পরবর্তীতে মিলার এবং উডে কিন্তু পরীক্ষাতে, মিলার এবং উডে এই দুজন বিজ্ঞানী মিলে পরীক্ষা করে তারপর আস্তে আস্তে এটা আমরা অভিযোজন চ্যাপ্টারে পাবো, এটা ক্লাস 10-এ। তো তোমরা বিজ্ঞানীর নামটা অবশ্যই মনে রাখবে যে মিলার এবং উডের পরীক্ষা। মিলার ও উডে এনারা কিন্তু ওপারিন আর হ্যালডেন যে বক্তব্যগুলো দিয়েছিল, অর্থাৎ যে কথাগুলো বলেছিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু মিলার ও উডে পরীক্ষা সহ কিন্তু প্রমাণটা দেন। কি কি জৈব যৌগ, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এগুলো নিয়ে কিন্তু এনারা পরীক্ষা করেছিলেন। তো এই মিলার এবং উডে যে পরীক্ষা করেছিলেন, তখন বিভিন্ন এই যে যৌগগুলো বললাম তোমাকে, যে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এগুলো নিয়ে পরবর্তীতে 20টি অ্যামাইনো অ্যাসিড, প্রায় 20টি অ্যামাইনো অ্যাসিড এনারা সংশ্লেষিত করেন। এই জন্য এখানে কিন্তু অ্যামাইনো অ্যাসিডের নাম কিন্তু উল্লেখ করা আছে। তারপর নিউক্লিক অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন, প্রোটোভাইরাস থেকে পরপর ধাপ। ওপারিন ও হ্যালডেনের ক্ষেত্রে, ওপারিনের ক্ষেত্রে হচ্ছে তিনি যে জৈব যৌগের কথা উল্লেখ করেছেন সরল থেকে জটিল, তো প্রথম তিনি বলেন যে প্রথম যে জীব তিনি নামকরণ করে দিলেন কোয়াসারভেট। সেই জন্য পরীক্ষায় প্রশ্ন আছে কোয়াসারভেটের প্রবক্তা কে, তাহলে বলবো ওপারিন। মানে তিনি বলেছিলেন প্রথম যে জীব পৃথিবীতে সৃষ্টি হয় তার নাম তিনি রাখলেন ওপারিন। তিনি তার একটা মডেল তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন যে এর 50% প্রোটিন রয়েছে, প্রোটিন দ্বারা গঠিত, কিছু অংশ তোমার শর্করা দ্বারা গঠিত, আর কিছু অংশ ফ্যাট দ্বারা বা লিপিড দ্বারা গঠিত। তো ওপারিনের কথা যেটা বলছি আমরা, বিজ্ঞানী ওপারিন তিনি কিন্তু প্রথম নামকরণ করেছিলেন যে কোয়াসারভেট। এই যে কোয়াসারভেট মডেল তিনি দিয়েছিলেন, যে কি মডেল বলেছিলেন একটু একটু দেখে নাও, বইয়ে তো সুন্দর করে ছবিটা দেওয়া আছে। তিনি বলেছিলেন যে এর 50%ই প্রোটিন, কিছু অংশ শর্করা, কিছু অংশ মানে কার্বোহাইড্রেট, কিছু অংশ লিপিড, আর প্রায় 50% প্রোটিন দ্বারা গঠিত।
এরকমটা তিনি বলেছিলেন, দ্বিস্তরী। এখন পরবর্তীতে মাইক্রোস্ফিয়ার কথাটা, সরি, এটা হচ্ছে সিডনি ফক্স বিজ্ঞানীর নাম। পরবর্তীতে সিডনি ফক্স তিনি এসে বললেন না, এরকম 50% প্রোটিন, মানে কিছু অংশ অর্ধেক প্রোটিন, কিছু অংশ কার্বোহাইড্রেট, এরকমটা না। এই যে প্রথম সজীব কোষ তিনি নামকরণ করলেন মাইক্রোস্ফিয়ার, যেই মডেলটাতে তিনি বললেন যে এর পুরো অংশটাই প্রোটিন দ্বারা গঠিত, এটা অর্ধবেদ্য একটা পর্দা দ্বারা নির্মিত, পুরো অংশটাই প্রোটিন দ্বারা গঠিত। প্রায় বেশিরভাগ অংশই প্রোটিন, বেশিরভাগ অংশই প্রোটিন রয়েছে। আর কোন পর্দা? অর্ধবেদ্য পর্দা দ্বারা নির্মিত, বেশিরভাগ অংশ প্রোটিন দ্বারা গঠিত। এটার নামকরণ করেছিলেন মাইক্রোস্ফিয়ার, সজীব কোষ, বিজ্ঞানীর নাম হচ্ছে সিডনি ফক্স। তাহলে এখন শর্ট কোশ্চেনটা হলো, কোয়াসারভেটের প্রবক্তা কে? ওপারিন। মাইক্রোস্ফিয়ার এর প্রবক্তা কে? সিডনি ফক্স। আমরা কিন্তু রাফ স্ট্রাকচার এটা আঁকলাম, তোমরা বই থেকে ছবিটা স্পষ্টভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আঁকবে। নোট ডাউন করে নিও কোয়াসারভেট আর মাইক্রোস্ফিয়ার সম্বন্ধে। এই যে সরল জীব থেকে জটিল জীবের উৎপত্তি, এককোষী থেকে বহুকোষী, আমরা এতবার করে বারবার বলছি। তো এই যে অংশটা, একটা তো বিক্রিয়ার মাধ্যমে হয়, এই বিক্রিয়াটাকে বলা হলো কেমোজেনি। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু উৎপত্তিটা হয়েছে, সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগের উৎপত্তি হয়েছে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কেমোজেনির বিক্রিয়া বা কেমোজেনি। এক কথাই তোমাকে পরীক্ষায় প্রশ্ন বলবে কেমোজেনি কি, এটা বলবে, ঠিক আছে? তো কেমোজেনির ধাপও তোমার বলতে পারে বিভিন্ন ধরনের। প্রথম কি ছিল? মুক্ত অণুগুলো রয়েছে, তারপরে অজৈব যৌগ, কেমোজেনির ক্ষেত্রে যদি ধাপ বলতে চাও তাহলে মুক্ত অণু থেকে সরল অজৈব যৌগ, তারপর কিন্তু ধীরে ধীরে সরল জৈব যৌগের উৎপত্তি ঘটে। তারপরে কি আস্তে আস্তে জটিল জৈব যৌগের উৎপত্তি ঘটে, তাই তো? মুক্ত অণু, সরল অজৈব যৌগ, তারপর সরল জৈব যৌগ আর জটিল জৈব যৌগ। এখান থেকেই পরবর্তীতে কিন্তু কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার। তো এই যে ঘটনাটা বিভিন্ন, এখানে তো এত কিছু যে সৃষ্টি হচ্ছে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে, এই রাসায়নিক বিক্রিয়াটার নামই হচ্ছে কেমোজেনি। বোঝাতে পেরেছি? চলো, এখানে আরো দুটো টার্ম আমাদের জানতে হবে। সেটা হচ্ছে, পেনটা কই? সেটা হচ্ছে, দাঁড়াও, নগ্নজিন কাকে বলে? শুধু শর্ট কোশ্চেন করে রেখো। প্রোটিন বিহীন আরএনএ কে নগ্নজিন বলা হয়। আমরা এর আগে উল্লেখ করে দিলাম হট ডাইলিউট স্যুপ, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপ বলতে কি বোঝো? নগ্নজিন কি? তারপর তোমার আরো একটা প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে এই যে কোয়াসারভেটের কথা হলো, কোয়াসারভেট কিন্তু একটা বৃহৎ কলয়েড যে অণুগুলো রয়েছে, কলয়েড অণুর সমন্বয়। এক কথায় মনে রেখো, কোয়াসারভেট, এটাও শর্ট কোশ্চেন হবে, কোয়াসারভেট বৃহৎ কিছু কলয়েড কণার সমন্বয়ে গঠিত। তা বৃহৎ কলয়েড কণা এরকম যদি উল্লেখ থাকে প্রশ্নে, তাহলে এটা কোয়াসারভেট। তাহলে কোয়াসারভেটের প্রবক্তা হচ্ছে ওপারিন আর মাইক্রোস্ফিয়ারের প্রবক্তা হচ্ছে সিডনি ফক্স। এই দুটো তো ভালো করেই করতে হবে। এখন এরপরে যেটা আসছে আমাদের, সেটা হচ্ছে প্রোটোসেল, আমাদের লাস্ট টপিক বলতে পারো।
ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমরা প্রায় পেরিয়ে গেছি। চলো, এটা হয়ে গেছে, স্ক্রিনশট নিয়ে নাও আর মুছে দিচ্ছি। আমরা চলে যাবো এবার প্রোটোসেলে। দেখো, প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট কাকে বলা হচ্ছে? প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট কি? এই যে আমরা মাইক্রোস্ফিয়ার বা যে কোয়াসারভেট, দুটোই একটু মনে রাখার মতো করে বলে দিই, কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার, সেখানে বা দেবো। হ্যাঁ, কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার সংজ্ঞাটা সেইভাবেই হবে। যখন নিউক্লিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়, তার সঙ্গে যুক্ত হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এর সঙ্গে যুক্ত হয়, তখন যে প্রথম যে আদিকোষ সৃষ্টি হয়, সেটাকেই বলা হচ্ছে প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে, তাহলে সংজ্ঞাটা স্যার কিভাবে লিখবো? এরকম পরীক্ষায় করে দেবো না, এরকমটা করবে না। তুমি বলবে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার নিউক্লিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে প্রথম যে আদিকোষ সৃষ্টি হয় বা আদিকোষ সৃষ্টি করে তাকে প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট বলে। মনে থাকবে? তাই ছিল আজকে আলোচনা। আমাদের জীবন ও তার বৈচিত্র্যের মধ্যে দেখলাম ফার্স্ট টপিক, জীবনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। কোথাও অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, চেষ্টা করবো অবশ্যই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার। আর ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমরা যেভাবে প্রথম টপিক গেছি, এভাবে আস্তে আস্তে পরবর্তীতে আমরা নেক্সট টপিকগুলো আলোচনা করব, যেমন ট্যাক্সোনমি রয়েছে, ঠিক আছে। তারপর জীবের যে বিভিন্ন বৈচিত্র্য উৎসগুলো রয়েছে তোমরা দেখতে পাবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।